দেখো আমরা পড়াবো হচ্ছে বাংলাদেশ পরিস্থিতি। বুঝতে না পারলে বলো, হ্যাঁ। এখন দেখো এই এই বাংলাদেশ পরিস্থিতি। এখন দেখবো বাংলাদেশের অবস্থানটা কোথায়। ভাই পৃথিবী যদি এরকম হয়, একটু দেখাই তোমাদের। পৃথিবী তো এরকম চ্যাপ্টা, একটু একটু তো এই দিক, এই অংশ যেটা কাটা হয় এই দিকে, একে বলা হয় অক্ষাংশ। এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। এটা ধরলাম, মনে করো 10, 20, 30, এভাবে করতে করতে কত যাবে, 90 ডিগ্রি অক্ষাংশ। আর এই দিকে যেগুলো কাটা হয় সেগুলোকে বলা হয় দ্রাঘিমাংশ। তাহলে দেখো তো, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ, দক্ষিণ, আর এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট। আর আমরা দেখতে পেলাম যে হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর যেগুলো কাটা হয় সেগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। তো অনেক সময় প্রশ্ন আসে, নিচের কোনটির উপর জলবায়ু বা আবহাওয়া নির্ভর করে না? সেটা হবে দ্রাঘিমাংশের উপর নির্ভর করে না। তাহলে নির্ভর করে কার উপর? অক্ষাংশের উপর নির্ভর করে। অক্ষাংশের উপর। ঠিক আছে। এখন কেমন নির্ভর করে দেখো, বাংলাদেশের মাঝখান দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি, একটা আছে হচ্ছে কর্কট ক্রান্তি, আর একটা আছে হচ্ছে মকর ক্রান্তি। এই পৃথিবীর মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে বিষুবীয় রেখা, একবার মাঝখান বরাবর। মাঝখান বরাবর যেটা যাবে সেটা হচ্ছে বিষুবীয় রেখা। এই মাঝখান বরাবর যেটা যাবে সেটা, এই যে সবুজ দাগ দিলাম, বিষুবীয় রেখা। বুঝতে পারছো? এই বিষুবীয় রেখার এদিকে দেখো, একটা আছে উত্তর পার্ট, নর্থ, আর একটা সাউথ। এই উত্তর দিক দিয়ে যেটা যাবে, এই উত্তর দিক দিয়ে যেটা যাবে এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। বিষুবীয় রেখাকে বলা হয় 0 ডিগ্রি অক্ষাংশ। ঠিক আছে। এবার হচ্ছে এই অক্ষাংশ যদি হয় 23, মানে 23.5, 23.5 ডিগ্রি উত্তর যদি হয়, তাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। কর্কট মানে জানো তো বাংলায় ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার কেন বলা হয় পরে বলতেছি। আর যদি এই বিষুবীয় রেখার এই নিচ, এই 23.5 ডিগ্রি যদি এই দক্ষিণ অক্ষাংশ হয়, এই অক্ষাংশ দুটো করে আছে। এটা 0 ডিগ্রি অক্ষাংশ, এটা 23.5 ডিগ্রি উত্তর, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ। এই 23.5 ডিগ্রি যদি দক্ষিণ হয় এটাকে বলা হয় মকর ক্রান্তি। বাংলাদেশের উপর দিয়ে গেছে হচ্ছে এই যে কর্কট ক্রান্তি 23.5। আর প্রশ্ন হচ্ছে ক্যান্সার বলা হয় কেন, টপিক অফ ক্যান্সার। কর্কট মানে ক্যান্সার, কিন্তু ক্যান্সারের বাংলা হচ্ছে কর্কট। কারণ এই 23.5 এই রেখা যেই যেই দেশের উপর দিয়ে গেছে সেই সেই জায়গায় মরুভূমি আর রুক্ষ আবহাওয়া। তো প্রশ্ন হলো, ভাই বাংলাদেশ কেন সবুজ হলো? প্রশ্ন হচ্ছে, উত্তরে হিমালয় পর্বত আছে, সেখানে বাতাস বাধাপ্রাপ্ত হয়, প্রচুর বৃষ্টি হয় এখানে। এই জন্য এখানে একটু ব্যতিক্রম পরিবেশ আমরা দেখতে পাই। তাছাড়া তুমি যদি এই বরাবর এই যে ওয়ার্ল্ড ম্যাপে দেখো, তোমাকে যদি একটু দেখাই, দেখো কর্কট ক্রান্তির কাহিনী কি। ম্যাক্সিমাম জায়গায় দেখবা রুক্ষ, দেখাই দেখো। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে রুক্ষ হবে। ঠিক আছে। এই যে গুগল ম্যাপে গেলাম, এ আসুক, সমস্যা নাই। দেখো এই যে কর্কট ক্রান্তি, ঠিক আছে, এই যে বাংলাদেশের এই বরাবর এই বরাবর গেছে দেখো, এতটুক শুধু সবুজ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনি বললেন টপিক অফ ক্যান্সার এই বরাবর যে ইয়েটা গেছে, এই 23 দশমিক, এই মনে করেন এই দেখো নিরপেক্ষ রেখা কোন দিক গেছে, একটু ভাই লক্ষ্য করে দেখছো? এই যে এটা যেটা যায়নি, এই রেখা দেখতে পাচ্ছ তোমরা? তোমরা আসোই দুইজন ইয়ার, এই কি আমাদের হচ্ছে তাস্কির, একটা কথা বললে সমস্যা নেই, কারণ না হলে বুঝতে পারবো না। তোমরা দুইজনে কথা বলো, না হলে দেখতে পাচ্ছ কেন? এই যে গেছে একটা, দেখো এই যে কেনিয়ার উপর দিয়ে এই দিকে গেছে ইন্দোনেশিয়ার, এটা হচ্ছে কি বিষুবীয় রেখা, মানে 0 ডিগ্রি অক্ষাংশ। কত ডিগ্রি অক্ষাংশ?
জিরো। আর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ গেছে কি বলতো, এটা কিন্তু এদিক সাইড কিন্তু হচ্ছে ভাই দক্ষিণ, আর এদিক হচ্ছে উত্তর। বাংলাদেশ গেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ দেয়, এই বরাবর। এই যে লাভ যেটা দেখতেছে এটা বাংলাদেশ, বুঝতে পারছো? একটু বড় করলাম বোঝার জন্য। এই যে লাভ এই দিক দিয়ে গেছে। আর প্রশ্ন হচ্ছে এই জায়গায় দেখো একটু সবুজ কিন্তু এগুলা। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাই এই কর্কটক্রান্তি রেখার উপর অবস্থা হওয়ার সত্ত্বেও এতটুকু একটা সবুজ কেন? আর দেখো এইদিকে একটু ভালো করে দেখো, এইদিকে যত আসি সব দেখো সাদা হয়ে আছে, সব মরুভূমি ভাই, যে সাহারা মরুভূমি। দেখছো এই রেখার উপর দেখো কোনো সবুজ নাই, এই রেখা যে দিক দিয়ে গেছে। ক্যান্সার মানে একটা রোগ পৃথিবীর আর কি বলা হয়েছে উত্তরের, এই জন্য নাম দেওয়া হয়েছে কর্কট, টপিক অফ ক্যান্সার ইংলিশে বলা হয়। কেন ক্যান্সার? এইদিকে দেখো কোনো গাছপালা আছে, এই বরাবর দেখো দাগ চলে যায়নি। রাইট। এখন প্রশ্ন হচ্ছে এগুলা কেন সবুজ হলো? কারণ এই জায়গায় আছে হচ্ছে হিমালয় পর্বতমালা সুউচ্চ। যখন এই সাগর থেকে এই যে বাষ্পপূর্ণ বাতাস এই দিকে যায়, জলবায়ু এখন হচ্ছে বাষ্প ধারণ করে, তখন এই হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে বাতাস এই দিকে ফিরে আসার সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এই জন্য এগুলো জায়গা হচ্ছে দেখো একটু সবুজ, অনেকটাই সবুজ। কিন্তু হওয়ার কথা ছিল, যেহেতু এটা টপিক অফ ক্যান্সারের উপর অবস্থিত, হওয়ার কথা ছিল মরুভূমি। কিন্তু হিমালয় পর্বতমালা থাকার জন্য মরুভূমি না হয় সবুজ, চির সবুজ হয়ে গেছে। এই জন্য কি বলা হয় টপিক অফ ক্যান্সার। কিন্তু এই যে ক্যান্সারের মানে টপিক অফ কর্কটক্রান্তি যেটা হওয়ার কথা ছিল, সেই আবহাওয়া না হয় বাংলাদেশে মৌসুমী আবহাওয়া বিরাজ করে। মৌসুমী আবহাওয়া কেন? এই যে সমুদ্রের বাষ্পপূর্ণ বাতাস, জলবায়ু যে জলকণা ধারণ করে, সেটা হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়, প্রচুর বৃষ্টি হয়। এই জন্য বিভিন্ন ধরনের আমরা আবহাওয়া এখানে দেখতে পাই, ঋতু দেখতে পাই। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, ছয়টা ঋতু দেখতে পাই আমরা। এর ভেরিয়েশনের জন্য হিমালয় পর্বত না থাকলে কিন্তু আমরা এই যে এরকম হয়ে যেতাম, সৌদি আরবের মতন মরুভূমি। এখন হচ্ছে দেখো, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখে গেছে, তার মধ্যে আবার কোন জেলা দিয়ে গেছে দেখো, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুরের এমসিকিউ আসে, মুন্সিগঞ্জ, কুমিল্লা, এই খগড়াছড়ির মধ্যে দিয়ে চলে গেছে। এখন তাহলে বাংলাদেশ দেখো তো কত থেকে কত, সেটা আমরা দেখব। এই যে বাংলাদেশ দেখো এখানে শুরু হয়েছে 21, তারও নিচে একটু চলে আসছে, এদিকে দেখো দেখা যাচ্ছে না, কেটে গেছে। 21-এর নিচে আছে, তাহলে কি হবে এগুলা 20, তার নিচে আছে 19। কারণ এই যে ছোট একটা দ্বীপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্ট মার্টিন, এটা যদি 21 হয় তার নিচেও কিছু আছে, কারণ এই দিকটা বাড়বে ভাই। এটা 21 হলে যে এখানে হচ্ছে 22 ডিগ্রি অক্ষাংশ, এটা 23 ডিগ্রি অক্ষাংশ, আর এটা হচ্ছে 23.5, কত? এই যে 23.5, 23.5 উত্তর অক্ষাংশকেই বলা হয় কর্কট। আর যদি এই 23.5 দক্ষিণ অক্ষাংশ হয় তাকে বলা হয় মকর, মকর। ঠিক আছে? তো মকর কোন দিকে হবে? এদিকে দেখো, এটা কিন্তু উত্তর। এই যে মকর হবে তাহলে কোন দিক? এই যে এই নিচ বরাবর, এই যে এই দিক, দেখছো? 23.5-এর বৈশিষ্ট্য দেখো, এখন সূর্য খারাপভাবে পড়ে, এই জন্যে দেখো এই অঞ্চলে একটু ভালো করে দেখো, এই যে অনেক মরুভূমি, এই অঞ্চল বরাবর মরুভূমি। 23.5 উত্তর এবং এই 23.5 এটা দক্ষিণ, এটা নিরপেক্ষ রেখা। দক্ষিণ যদি হয় যে যেদিকে দাগ দিচ্ছি, এটা হচ্ছে যে এদিকে ঘোরাচ্ছি, এটা হচ্ছে মকর। আর এটা হচ্ছে কি বলতো, উপরের দিকে এটা কি কর্কট। তাহলে তাহলে বাংলাদেশের একটু লক্ষ্য করছে, এই যে বাংলাদেশ এইদিক হচ্ছে কত অক্ষাংশ, একটু যদি ভালো করে দেখো, দেখো নিচে হচ্ছে 20 ডিগ্রি, আর একটা টান মানে 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে। এই 60 মিনিটে 1 ডিগ্রি হয়, 60 মিনিট সমান সমান একটা টান মানে হচ্ছে মিনিট, ইকাল টু আমরা যেমন ঘন্টা বলি না, এখানে ডিগ্রি বলবো, 1 ডিগ্রি। বুঝতে পারছো? একটা টান মানে মিনিট, আর দুইটা টান মানে কি সেকেন্ড। তাহলে দেখো এশিয়া মহাদেশে দেখো, এই যে উত্তর অক্ষাংশ থেকে 26.38 উত্তর অক্ষাংশ, এই যে 26-এর উপর 26.38, এটা হচ্ছে 26.38 উত্তর অক্ষাংশ। এবার আমরা বলেছিলাম দেখো পূর্ব থেকে পশ্চিম, এটাকে বলা হয় দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমাংশ কত হয়েছে দেখতে লক্ষ্য করছো? দ্রাঘিমাংশ এদিকে দেখো 88, মানে 88, 89, 90, এই যে 90 ডিগ্রি কিন্তু এই পাশ দিয়ে গেছে, 90 পূর্ব দ্রাঘিমা। এই দুইটা আবার মিলিত হয়েছে দেখো
কর্কট ক্রান্তি আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ মিলিত হয়েছে এই যে ফরিদপুরে। কোথায়? ফরিদপুর। এবং এখানে দেখো গেছে 91, 92 এভাবে। তাহলে কত হলো? আমি দ্রাঘিমার সঙ্গে যদি বলি, দ্রাঘিমা হচ্ছে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমাংশ। আর এখানে দেখো তো 88 ডিগ্রি 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ থেকে। ভাই এগুলা পূর্ব দ্রাঘিমাংশ। লন্ডনের গিনিসমান মন্দিরে যেটা দাগ গেছে ওটা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। লন্ডন থেকে যত পূর্ব দিকে আসতেছে আমরা পূর্ব দিকে আছি। একটু তোমাদের দেখা ম্যাপ আবার। এই যে গিনিসমান মন্দির, এই যে লন্ডন শহর, বুঝতে পারছো? এই বরাবর 0 ডিগ্রি দ্রাঘিমাংশ উত্তর পশ্চিমে, এই বরাবর 0, তারপরে 1, 2, 3, 4 এবার চলে আসতে আসতে বাংলাদেশের উপর পড়ছে কত? 90। আর এপারে যদি যাও এগুলা হবে আবার পশ্চিম, 1, 2, 3, 4, একটা পশ্চিম দ্রাঘিমাংশ। তাহলে আমরা কোন দ্রাঘিমাংশে পড়েছি? পূর্ব। সে পূর্ব দ্রাঘিমাংশ কত এর একটু মনে রাখতে পারে, পড়ে আসছে তো। 88 ডিগ্রি 1 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে কত বলো তো? 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমাংশ। বুঝতে পারছো? তাহলে বাংলাদেশের মাঝখান থেকে কোন রেখা গেছে বলো তো? কর্কট ক্রান্তি রেখা। মানে 23, 23.5 উত্তর রেখাকে কর্কট ক্রান্তি বলা হয়। যদি 23.5 দক্ষিণ হয় তাকে বলা হয় মকর। বুঝে গেছে? বাংলাদেশের আয়তন ভালো করে জানো, 1,47,570, কিন্তু বর্গ মাইলে জানতে হবে। 56,977 বর্গ মাইল। এই জন্য অনেক বই যখন পড়বা দেখবা বাংলাদেশ নিয়ে যারা লিখেছে অনেক বই আছে 56,000 বর্গ মাইল বইয়ের নাম। মাইল একটু বড়। 1.6 কিলোমিটারে হচ্ছে 1 মাইল হয়। দেখছো? কিলোমিটার হচ্ছে বড় 1 মাইল। বুঝতে পারছো? তাহলে 1.6 কিলোমিটারে 1 মাইল। তাহলে হচ্ছে এদিকে 56,977 বর্গ মাইল 20। আর আয়তনে বিশ্বে কিন্তু 90তম। তোমাদের যেটা মনে করতে হবে, দেখো ভাই, বাংলাদেশের যদি বলি সর্ব উত্তরের জায়গায় কি, সর্ব উত্তরের জেলা বললে হবে পঞ্চগড়। এই পঞ্চগড়ের মধ্যে আবার এই যে বাংলাবান্ধা, তেঁতুলিয়া থানার বাংলাবান্ধা একটা জায়গা আছে, এটা হচ্ছে একসাথে কিন্তু পোর্ট। বাংলাবান্ধা কিন্তু এটা পোর্টও, স্থলবন্দর। তাহলে সর্ব উত্তরের জেলা কি? পঞ্চগড়। এবং কোন জায়গা সর্ব উত্তরে? বাংলাবান্ধা। এটা কোন থানার মধ্যে পড়ে বলতো? এটা কোন থানা? তেঁতুলিয়া মনে হয় এটা ইউনিয়ন মেবি, আর কি, না হলে থানা, আর কি, যা হোক এখন মনে নেই আমার। এই তেঁতুলিয়া, না তেঁতুলিয়ার থানা, হ্যাঁ তেঁতুলিয়া থানার গাইবান্ধা একটা জায়গার নাম আছে, সেটা হচ্ছে স্থলবন্দর সর্ব উত্তরে। এবারে যদি বলি সর্বপশ্চিমের জেলা কোনটি বাংলাদেশের? এদিকে দেখো এর চেয়ে পশ্চিম আর কিন্তু কিছু নাই। এই যে চাঁপাইনবাবগঞ্জের এই জায়গায়, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার, এবং নাম হচ্ছে মনাগসা শিবগঞ্জ উপজেলা। জায়গার নাম হচ্ছে কি বলতো? মনাগসা। কোন উপজেলা? শিবগঞ্জ। এখন প্রশ্ন এখানে বিভিন্ন ধরনের হতে পারে। যদি বলে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি? শিবগঞ্জ। জেলা চাঁপাইনবাবগঞ্জ। এবার আসি দেখো তো, এইটা কিন্তু ভাই এটা বাংলাদেশের, এটা একটু ভালো করে দেখো, এটা উত্তর, ঠিক আছে? পশ্চিম এটা কি বলো? এটা হবে হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, এদিকে দেখো, উপরে নর্থ মানে উত্তর, সাউথ, ওয়েস্ট, ইস্ট। তাহলে উত্তর, দক্ষিণ, পশ্চিম আর কি পূর্ব। তাহলে এটা কি হবে বলতো? এই কোনায় নাই, তাহলে দক্ষিণ পশ্চিম। এটা কি হবে বলতো? দক্ষিণ পশ্চিম। যদি বলে দক্ষিণ পশ্চিমের জেলা কোনটি? সাতক্ষীরা। উপজেলা বললে বলো শ্যামনগর, এটা উপজেলা একসঙ্গে মেবি, আর কি, শ্যামনগর, সাতক্ষীরা। আর প্রশ্ন হচ্ছে যদি বলে বাংলাদেশের উপরের এই দিক কি হবে? যে এখানে দেওয়া আছে উত্তর পূর্ব, বাংলাদেশের সর্ব উত্তর পূর্ব জায়গা কোনটি? সেটা হবে জেলা বললে সিলেট, উত্তর পূর্ব, এবং সিলেট জেলার জাকিগঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে যদি বলে বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি? এই যে আখাইনটং থানচি, এটা সর্বোচ্চ পূর্বে, এটা বান্দরবান জেলায় অবস্থিত। এবং যদি বলে সর্বদক্ষিণে কি, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। এই সর্বদক্ষিণে কি, এই কনফিউজটা দূর করে দিই। দেখো সেন্ট মার্টিন হচ্ছে দেখতে এরকম, ভাই একটু দেখাই, এটা একটু ছাড়া পড়ছে। সেন্ট মার্টিনটা দেখতে হচ্ছে এরকম,
এই নিচে আবার আর একটা ইয়ে আছে এরকম, যখন জোয়ারের পানি আসে তখন এই দিক দিয়ে তখন এই এই কিছুক্ষণ ডুবে যায়, মনে হয় যে এই সেন্ট মার্টিন থেকে এই সেন্ট মার্টিনের কিছু অংশ আলাদা হয়ে গেছে, পুরাটাই সেন্ট মার্টিন। বুঝে গেছে? যেহেতু এই দ্বীপটা যখন জোয়ার আসে এই সেন্ট মার্টিন থেকে একটু আলাদা হয়ে যায়, একে বলা হয় সেরা দ্বীপ। কি দ্বীপ? সেরা দ্বীপ। এটা সেন্ট মার্টিনেরই অংশ। যদি অপশনে থাকে সর্ব দক্ষিণের মানে জায়গা কোনটি বা সর্বদক্ষিণের বাংলাদেশের কোনটির অবস্থান, তাহলে অ্যান্সার যদি থাকে সেন্ট মার্টিন এবং অন্য কিছু যদি থাকে এই টেকনাফ উপজেলার মধ্যে, কিন্তু এই যে এখানে টেকনাফ উপজেলার কক্সবাজার জেলার এগুলো টেকনাফ উপজেলা, তে সর্বদক্ষিণের উপজেলা হবে টেকনাফ। এখন যদি আসে সর্বদক্ষিণে কে অবস্থিত, কোন জেলা অবস্থিত বা কে অবস্থিত, সেন্ট মার্টিন যদি অপশানে থাকে অ্যান্সার হবে সেন্ট মার্টিন, তখন দেখবা সেরা দ্বীপ থাকবে না। যদি দেখো সেন্ট মার্টিনও আছে সেরা দ্বীপও আছে, তাহলে কি হবে বলো তো ভাই? এই যে ছোট্ট একটা দ্বীপ বলে নি, যখন জোয়ার আসে পানিতে মাঝখানে কি হয়, দুইটা বিচ্ছিন্ন মনে হয়, তখন এই দ্বীপের নাম দিয়েছে সেরা দ্বীপ। তাহলে সর্বদক্ষিণের দ্বীপ কে হবে? সেরা দ্বীপ। এই আর কি। যে এখন এখানে সুন্দর করে দেওয়া আছে বাংলাদেশের কোন স্থানে কি, একটু এটা পড়ে নেবা ভাই, যেটা দেখালাম ওটাই দেওয়া আছে। যেহেতু পঞ্চগড় জেলা হিমালয়ের কাছাকাছি অবস্থিত, এটা পঞ্চগড় তো হিমালয় যে এরকম জায়গায় অবস্থিত, বেশি দূরে না, এই মনে করো প্রায় 30 কিলোমিটার গেলে হিমালয় পাওয়া যায়। 22 কিলোমিটার তো এখানে ওই যে চিকেন নেক, আর কিছু যদি যাও ওই ধরো 40-45 টোটাল দূরত্বে যাও, ওই দেখলা হিমালয় অবস্থিত, নেপাল অবস্থিত এবং হিমালয় অবস্থিত। যেহেতু হিমালয়ের সবচেয়ে কাছের জেলা হচ্ছে পঞ্চগড়, এই জন্য পঞ্চগড়কে বলা হয় কি বলতো, হিমালয় কন্যা। বুঝতে পারছো? এই হিমালয় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের এই মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে মনে করা হয়তো কাঞ্চনজঙ্ঘাই সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় শৃঙ্গ, এর চেয়ে উঁচু জায়গা আর নাই। তারপরে যখন মাউন্ট এভারেস্ট আবিষ্কার হলো তখন হ্যাঁ, যে পৃথিবীর সবচেয়ে উঁচু হচ্ছে পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট, তার আগে মনে করা হয়তো এই কাঞ্চনজঙ্ঘা। দেখতে অনেক সুন্দর লাগে, এই দেখা যায় কিন্তু পঞ্চগড় থেকে যখন বিকালে যে সূর্য অস্তের দিকে যায় তখন ওই তোমার এই কাঞ্চনজঙ্ঘার ওপর যখন সূর্যের আলো পড়ে তখন সোনালি দেখা যায়, অনেক সুন্দর লাগে। বাংলাদেশের কনিক শীর্ষটাও দেখালাম, যে উত্তর পশ্চিম কোণে কি ছিল এবং পূর্ব পশ্চিম সাতক্ষীরা শ্যামনগরে, যে উত্তর পূর্ব কোণে ছিল জাকিগঞ্জ সিলেট, আর দক্ষিণ পূর্বে ছিল টেকনাফ কক্সবাজার। এগুলো একটু দেখে নেবা। আজকের পড়াটা অত্যন্ত সহজ। দেশে বাংলাদেশের দেখেছো সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি? পূর্বের উপজেলা কি বললাম? থানচি। এটা কোন জেলায় অবস্থিত? বান্দরবন। বান্দরবন। সর্বপূর্বের জেলা হচ্ছে কি বলতো? বান্দরবন। আর সর্বপশ্চিমের কোনটা ছিল বলতো? চাঁপাইনবাবগঞ্জ, মনাঘষা। মনাঘষা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাঘষা। সর্ব উত্তরে কি? বাংলাবান্ধা। সর্বদক্ষিণে কি বলতো? সেরাদ্বীপ। সেরাদ্বীপ বা সেন্ট মার্টিনেরই অংশ আর কি। বাংলাদেশের মানচিত্র, তাহলে বাংলাদেশের মানচিত্র কি করে দেখো, বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের পরে, দেওয়ানি লাভ কি মনে আছে? খাজনা তোলে ইংরেজরা। দেওয়ানি মানে খালি এরা তুলবে খাজনা, দ্বৈত শাসন যখন চালু হয় আর শাসন ক্ষমতা থাকবে রাজাদের হাতে, আর এরা তুলবে হচ্ছে টাকা পয়সা। এই রবার্ট ক্লাইভ ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেলকে সমগ্র বাংলার ম্যাপ প্রস্তুত করার নির্দেশ দেন। রেনেল বাংলার বিস্তৃতি অঞ্চলের জরিপ করে 1700 কত সালে? 79 সালে। এটা কি লেখা দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? এখন যদি প্রশ্ন করে যে বাংলার ম্যাপ সর্বপ্রথম কে তৈরি করেন? জেমস রেনেল। মনে থাকে যেন। বাংলাদেশের সীমানা এই জায়গায় যা ঝামেলা হয় ভাই, এই বর্ডার গার্ড বলেছে একরকম, মাধ্যমিক ভূগোল বলছে অন্যরকম। কখনো অপশানে এটা থাকলে এটা থাকে না, তো এটা থাকলে এটা থাকে না। তবে বেশিরভাগ ফলো করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, এটাই বেশি আসে এটাই। তো মনে রাখবা বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5138 কিলোমিটার, আর স্থল সীমানা হচ্ছে 4227। কিন্তু আসে হচ্ছে এই যে বেশি ঝামেলা করে এই বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত। আর ভারতের সাথে খালি সংঘর্ষ হচ্ছে। বিজিবির এখন মনে করো আগের মতো ফিরে আসছে, আর মনে করো বিএসএফ টাইম দিচ্ছে না, গুলির বদলে গুলি, মারের বদলে মার, শান্তির বদলে শান্তি। এখন এটাই চলতেছে বাংলাদেশের মানুষও খুশি। ইন্ডিয়ার দাদাগিরি আর সহ্য করা হবে না,
তাই ভাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, যেহেতু এখন রিসেন্ট ইস্যু হচ্ছে সীমান্ত হত্যা। কার সাথে সীমান্ত হত্যা? খালি ভারত বাংলাদেশের নিরীহ জনগণকে মেরে ফেলতেছে, আগ্রাসী। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানার দৈর্ঘ্য যদি বলে বর্ডার গার্ড অনুসারে কত হবে বলো তো? 4156। আর মাধ্যমিক ভূগোল হচ্ছে 3715 কিলোমিটার, তবে এটাই বেশি আসে 4156, মনে রাখবা। 4000 কত? 156। আর মায়ানমারের সাথে 271। আর উপকূলীয় অঞ্চল মানে সমুদ্রের সাথে আমাদের আছে 711 কিলোমিটার। এই তিনটা একটু ভালো করে মনে করবা, ঠুটস্থ মুখস্থ। আর এটা তোমাদের আসার সম্ভাবনা আছে এবার। তো বাংলাদেশের সীমান্তবর্তী আমরা দেখি 5টি রাজ্য আছে ভারতের। কয়টি রাজ্য বলো তো? 5টি রাজ্য। আছো কেউ? শোনা যায় মিনহাজ? হ্যালো। ভাই শোনা যায়। আচ্ছা, ব্যস্ত নাকি তোমরা? না ভাইয়া। হুম। তো দেখো, হ্যাঁ হ্যাঁ শোনা। বাংলাদেশের দেখো স্থলভাগের, না এখানে মাইক অফ করে। হ্যাঁ আমি আবার বলি, দেখো বাংলাদেশের দেখো স্থলভাগের একটু জিনিস পড়ে। স্থলভাগের দেখো চারিদিকে ভারত, শুধু এই 2টা জেলার সাথে আছে মায়ানমার। কি আছে? মায়ানমার। আর এই দিক আছে 711 কিলোমিটার সমুদ্র বঙ্গোপসাগরের সাথে এই সীমানা। আর মায়ানমারের সাথে আছে এই যে এতটুক, এটা হচ্ছে 271 কিলোমিটার। কত কিলোমিটার? 271। 271। আর এটা আছে ভারতের সাথে, এই যে এটা হচ্ছে ভারত, এখান শুরু হলো ভারত। ভারতের সাথে কত আছে বলো তো? বিজিবি রেকর্ড অনুসারে আবার মনে করে দিই 4156। এই যে 4156, 4156। হ্যাঁ 4156। যাক ইয়াতে লেখা হচ্ছে না ভালো। 56 কিলোমিটার, 4156। আর প্রশ্ন হচ্ছে এদিকে দেখো উপকূল মানে এটা সমুদ্রের সাথে 711 কিলোমিটার, এটা না আমাদের মাথা ব্যথা নাই। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় হচ্ছে বাংলাদেশের 2টা জেলা আছে, আমি আবার বলতেছি। এটা হচ্ছে কোন জেলা বলো তো? কক্সবাজার। আর এই জায়গায় আছে বান্দরবন। কি? বান্দরবন। প্রশ্ন হচ্ছে এটা মায়ানমারের 2টা রাজ্য, একটা হচ্ছে রাখাইন আর একটা কি চীন। এই চীনকে এরা কিন্তু ওই যে সবুজ যেটা দেখতেছে মায়ানমারের রাজ্য। এই রাখাইন রাজ্য কার সাথে সংযুক্ত আছে? এই কক্সবাজার এবং বান্দরবন। এই চীন আবার সংযুক্ত আছে দেখো এই রাঙ্গামাটি জেলাটা, এমন একটা জেলা, এই জেলাতে দেখো ভারতের মিজোরাম এবং মায়ানমারের চীন এবং বাংলাদেশের রাঙ্গামাটি, এই 3টা দেশের সীমানা এই জায়গায় আছে একসাথে। তাহলে রাঙ্গামাটির সাথে কয়টা আছে বলতো দেশের সীমানা? 2টা দেশ, একটা ভারত আর একটা কি চীন। বুঝতে পারছো? চীন বলতেছে মায়ানমার, মায়ানমারের চীন রাজ্য। এটা চীন একটা রাজ্যের নাম, এটা আবার চীন দেশ মনে করো না। বুঝা গেছে? ওই চীন বানানো হচ্ছে 6 দীর্ঘই। চীনের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই। আর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সীমানার চারিদিকে ভারতের কয়টা রাজ্য আছে? 5টা। পশ্চিমবঙ্গ যার রাজধানী কলকাতা, মেঘালয় রাজধানী শিলং, আসামের রাজধানী দিসপুর, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, আর মিজোরামের রাজধানী কি বলতো? কেউ পারবা? মনে আছে? মিজোরামের রাজধানী কি? আইজল। হুম। এখন এই জায়গায় যে আরেকটা জায়গায় ঝামেলা হয়, এদিকে দেখো তাহলে 5টা রাজ্য মনে রাখবা। এই যে আসাম কিন্তু দেখো ভাই এই দিক দিয়েও গেছে, এখানেও কিন্তু আসাম এই জায়গায়, এই যে এতটুকু কিন্তু আসাম বর্ডার, এই যে সিলেটের সাথেও আছে 2 পারে। কারণ মাঝখানে মেঘালয়, মেঘালয় রাজ্য হচ্ছে আসামের মেঘালয় রাজ্যের চারিপাশে হচ্ছে আসাম। এই যে মোটা দাগ দিছি, এপারেও আসাম, এই যে এখানেও আসাম। আর এখানে এটা কুচবিহার জেলা, এই কুচবিহার জেলাতে শেষ, এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের পশ্চিম এবং উত্তরে আছে পশ্চিমবঙ্গ। উত্তরে খালি পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের উত্তরে আছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং কি আসাম, 3টা রাজ্য আছে। এপারে আছে হচ্ছে ভুটান, আর এই পারে আছে হচ্ছে কি বলতো নেপাল।
আর এই মাঝখানে আছে ভারতের সিকিম। ভারতের কি? সিকিম। আচ্ছা, তো ভারতের 5টি রাজ্য, এই 5টি রাজ্যের মোট 31টি জেলা বাংলাদেশের সীমান্তে অবস্থিত। এভাবে যদি আমরা গুনি, ভারতের কিন্তু 31টি জেলা বাংলাদেশের সীমানার সাথে অবস্থিত। কয়টি জেলা? 31। এটা ভারতের জেলা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশের কয়টি জেলা? বাংলাদেশের হচ্ছে 32টি জেলা। বুঝা গেছে? বাকিগুলা কই ভাইয়া? হ্যাঁ, বাকিগুলা কই? বাকিগুলো নাই আজ, ওদের আমি ব্যবস্থা করব, দাঁড়াও যাই। ওদের সবার টাকা উঠাতে হবে, বুঝতে পারছি। 1 সপ্তাহের মধ্যে সব, না হলে এরা সোজাই আসবে না। তাহলে দেখো, এই পশ্চিমবঙ্গের কয়টা, এই যে ভারতের জেলা আছে কয়টা বলো তো? 31টি জেলা বাংলাদেশের সাথে লাগানো আছে। এবং একটু দেখো মায়ানমারের কয়টা বলো তো প্রদেশ, এই প্রদেশের কথা আগে শেষ করি। ভারতের প্রদেশ আছে 5টা এবং মায়ানমারের প্রদেশ আছে কয়টা? 2টা। এবার দেখো বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32। কয়টি? 32। ভারতের সাথে আছে 30, মায়ানমারের সাথে দেখো 3টা। মায়ানমারের সাথে কয়টা? 3টা। আর প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো বললেন বাংলাদেশের এই যে সীমান্তবর্তী জেলা আছে 32টা, ভারতের সাথে হলো 30টা, আর মায়ানমারের সাথে হলো 3টা, তাহলে তো 33টা জেলা হওয়ার কথা। কিন্তু 32 হলো কেন? আমি আগে বলেছি রাঙ্গামাটি এমন জেলা, এই যে রাঙ্গামাটির এতটুকু অংশে যে দেখা যায়, এই অংশটুকু দেখো রাঙ্গামাটি জেলার মায়ানমারের সাথেও আছে। এই রাঙ্গামাটি জেলা কার সাথে আছে? ভারতের সাথেও আছে। তাহলে দেখো ভারতের সাথে 30টা জেলা ঠিক আছে, কিন্তু মায়ানমারের সাথে আছে 3টা জেলা, কিন্তু রাঙ্গামাটি জেলা উভয় জায়গায় আছে, এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। তাহলে রাঙ্গামাটি জেলা তো একটাই বাংলাদেশে, তাহলে 33 না হয় কত হলো? 32। বুঝাতে পারছি? কারণ রাঙ্গামাটির সাথে ভারতের সীমান্ত আছে। আমি যখন গণনা করবো যে ভারতের সাথে বাংলাদেশের কয়টা জেলা আছে, তখন তো আমি এই রাঙ্গামাটিকেও নেব, কারণ এইদিকে যেগুলো সব ভারত। বুঝতে পারছো? এখন যখন গণনা করবো যে ভাই মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা আছে, কক্সবাজার আছে, বান্দরবান আছে, আর এই যে এতটুক দেখতে পাচ্ছ, এই যে এতটুক, এটাও মায়ানমারের সাথে আছে 3টে। তাহলে হচ্ছে রাঙ্গামাটি এমন একটা জেলা যেটা ভারতের সাথে সীমানা আছে, মায়ানমারের সাথেও আছে। এই জন্য 33 না হয় কত হবে বলো? 32, কারণ একটা জেলা উভয় জায়গায় সংযুক্ত আছে। আবার আমি প্রশ্ন করতেছি, এদিকে দেখো, তাহলে এই ভারতের এরকম সীমান্তবর্তী জেলা কয়টা আছে বলো তো? ভারতের কয়টা আছে বলো? পড়ালাম নাকি বলে? 31, 5টি রাজ্যের। আর বাংলাদেশের কয়টা আছে বলো তো? এই যে বাংলাদেশের আছে 32টা। 30টা ভারতের সাথে, আর 3টা হচ্ছে কার সাথে? মায়ানমারের সাথে। 33 না হয় 32 হলো, কারণ এই রাঙ্গামাটি জেলা হচ্ছে এই যে এতটুকু নিচ থেকে মায়ানমারের সাথে আছে, আর উপর থেকে ভারতের সঙ্গে আছে, ভারতের মিজোরামের সঙ্গে। বুঝেছো? তো এই জিনিসটা কিন্তু ঝামেলা বাদে, একটু তোমরা পড়ে নেবা কোন জেলা জেলা আছে, যে জেলাগুলো পড়ে নেবা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কি? এই যে রাজশাহী জেলার এপারে আছে হচ্ছে মুর্শিদাবাদ ভারতের, চাঁপাইনবাবগঞ্জের এপারে আছে মালদা, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, এগুলো সব দেখো 64টা জেলার মধ্যে সীমান্তবর্তী জেলায় হচ্ছে ভারতের সঙ্গে 30টা, আর মায়ানমারের সাথে 3টা। আর যেহেতু রাঙ্গামাটি উভয় জায়গায় আছে, এই মিলে 32টা। মানে অর্ধেক জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলার সাথে লাগানো, আর বাকি এই যে 32টা ভিতরে, তাদের সাথে সীমান্ত নাই। ঠিক আছে? বাংলাদেশের তোমরা পূর্ব বিভাগ কয়টা? এই বাংলাদেশের বিভাগ কিন্তু এখন কত বলো তো? বিভাগ হচ্ছে 8টা। সর্বশেষ কোন বিভাগ সৃষ্টি হয়েছে? ময়মনসিংহ বিভাগ। তার আগে হয়েছে রংপুর। বাংলাদেশের জেলা 64। হ্যাঁ, সর্বশেষ জেলা ময়মনসিংহ বিভাগ, সর্বশেষ বিভাগ। ময়মনসিংহের পরে আর বিভাগ হয়নি, তবে প্রস্তাবনা চলতেছে ঢাকাকে ভেঙে একটা ভৈরব, মানে ওই যে কিশোরগঞ্জের ওইদিকে একটা ভৈরব জেলা করার নতুন, এবং আর একটা হচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রামের এখানে ভাঙার পরে ওইখানে একটা বিভাগ করার করা হচ্ছে। কুমিল্লা, তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর একটা নিয়ে একটা বিভাগ করার পরিকল্পনা করা হচ্ছে। বিভাগ আরো বাড়তে পারে, এ আর কি।
এই যে হচ্ছে আমাদের বিভাগ গেল 8টি, এর মনে রাখবো ভাই, এরা আসতে পারে। বাংলাদেশের বিভাগ কয়টি? 8টি, 8টি, 8টি। ঠিক আছে? তো বাংলাদেশের জেলা তো জানো 64টি, কিন্তু স্বাধীনতার আগে কয়টা ছিল জানো? 19টা জেলা ছিল। এই জন্য এই যে 19টা জেলা যেতে ছিল স্বাধীনতার আগে, এদের নামের আগে বৃহত্তর যোগ করা হয়। যেমন বৃহত্তর রাজশাহী, কোনটা কোনটা মিলে রাজশাহী ছিল জানো? কোনটা কোনটা মিলে? নওগাঁ, রাজশাহী, নাটোর। এই নাটোরের এই অংশ মিলে ছিল হচ্ছে রাজশাহী জেলা। বুঝা গেছে? এদিকে ছিল বগুড়া, আর এদিকে ছিল পাবনা। পাবনা এবং সিরাজগঞ্জ, এই 4টে জেলা ছিল। মানে রাজশাহী বিভাগের কথা যদি বলি, তাহলে বৃহত্তর জেলা আমরা কাদের বলবো? স্বাধীনতার আগে যে 19টা জেলা ছিল, তারপরে তো এখন জেলা কত করা হয় বলো তো? 64টা জেলা। বুঝতে পারছো? এই জেলাগুলোকে বলা হয় হচ্ছে বৃহত্তর। ঠিক আছে? মন বৃহত্তর জেলাগুলো দেখবে। এখন দেখো, এই যে বাংলাদেশের বললাম না প্রস্তাবিত 65তম জেলা হচ্ছে ভৈরব। ভৈরব কোথায় জানো তো? এই যে কিশোরগঞ্জের এই জায়গায় হচ্ছে ভৈরব। এই জায়গায় একটা প্রস্তাবিত জেলা করা হচ্ছে, এখনো হয়নি এটা। কোন জেলায় কতটা? এই যে ঢাকা জেলায় সর্বোচ্চ, দেখো ঢাকা বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ 13টি। তারপরে চট্টগ্রাম 11টি, খুলনাতে আছে 10টি। এবার রাজশাহী আর রংপুর একসঙ্গে কিন্তু রাজশাহী বিভাগ ছিল, তখন জেলা ছিল দেখছো 16টি। সবচেয়ে বড় বিভাগ ছিল রাজশাহী আয়তনে এবং জেলার সংখ্যায়। কিন্তু আমাদের দেশরত্ন শেখ হাসিনা ভাঙ্গা দিছে। ভাঙ্গা দিয়ে রংপুর এলাকার মানুষের সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? ওদের প্রশাসনিক কাজ এখন রংপুর গেলে হয়। এই জন্য এটা এখন বৃহত্তর নাই, ঢাকা বৃহত্তর হয়ে গেছে। ঢাকা এখনো ভাঙেনি। ঢাকা কেন ভাঙেনি? দেখো রাজশাহী বিভাগের দিকে লক্ষ্য করলে দেখবা, এটা হচ্ছে রাজশাহী বিভাগ। এই রাজশাহী বিভাগের দেখো লাস্ট এই জায়গায় হচ্ছে সবকিছু, এই যে রাজশাহী বিভাগের কার্যালয় অবস্থিত একবারে পড়ছে এক সাইডে। কিন্তু ঢাকা বিভাগের দিকে তুমি লক্ষ্য করে দেখো, না ভাঙলেও হবে। কেন দেখছো? এই বিভাগের মাঝখানেই পড়ছে ঢাকা, চারিদিক থেকে কাছে। এই জন্য আর ভাঙার প্রয়োজন হয়নি। কিন্তু এই চট্টগ্রাম বিভাগকে ভাঙতে হবে, মানে পরিকল্পনা চলতেছে। কারণ যার বাসা ব্রাহ্মণবাড়িয়া, তার ঢাকাই কাছে, এই চট্টগ্রাম বিভাগে কাজ করতে যাওয়া তার কাছে দুরূহ বিষয়। এই জন্য এই যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী আর ফেনী একটা বিভাগ হওয়ার কথা চলতেছে, নতুন বিভাগ। এই ভাঙে দেওয়ার কথা চলতেছে, এখনো ভাঙেনি যদিও, তাই আমাদের পড়ার দরকার নেই। হ্যাঁ, কি হলো? বুঝতে পারছো ভাই? এই যে দেখছো 26তম বিসিএস আসছে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। আর যদি বলে বাংলাদেশের সীমান্ত জেলা ভারতের সাথে যদি না বলে, এটা কাটা দেয়, তাহলে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টা হবে? 32টি। 3টা হচ্ছে মায়ানমারের সাথে, 30টা হচ্ছে ভারতের সাথে। ঠিক আছে? 3টা হচ্ছে মায়ানমারের সাথে, 30টা হচ্ছে ভারতের সাথে। 32টি জেলা। 33 কেন হলো না? রাঙ্গামাটি ভারতের সাথেও আছে, রাঙ্গামাটি মায়ানমারের সঙ্গেও আছে। দেখছো বাংলাদেশের কোন জেলাটি ভারতের সীমান্তের মধ্যে নয়? ভাই এই কক্সবাজার কি ভারতের সীমান্তের মধ্যে? বলো তো। কক্সবাজার কিন্তু ভারতের সীমান্তের মধ্যে না। কক্সবাজার কার সঙ্গে আছে? একদিক সমুদ্র আর একদিক আছে কি মায়ানমার। মায়ানমারের সঙ্গে আছে, কিন্তু ভারতের সঙ্গে নয়। 38তম বিসিএস দেখো, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে বলো তো? 3টি। সেই জেলা কি কি? কক্সবাজার, বান্দরবন আর রাঙ্গামাটি। বলো বলো, কক্সবাজার, বান্দরবন আর রাঙ্গামাটি। মায়ানমারের সাথে যে 3টি জেলা আছে মায়ানমারের সাথে, এক কক্সবাজার, 2 হচ্ছে বান্দরবন, আর একটা 3 নম্বর হচ্ছে রাঙ্গামাটি। মনে থাকে জানো? বাংলাদেশের কোন জেলা 2টি দেশের সীমানার সাথে আছে? একটাই জেলা, বারবার বললাম, রাঙ্গামাটি। রাঙ্গামাটি কি বলতো? রাঙ্গামাটি। রাঙ্গামাটি ভারতের সঙ্গেও আছে। রাঙ্গামাটি কার সঙ্গে আছে? মায়ানমারের সঙ্গে। আচ্ছা, এই কথা রিফ্লেক্ট হয় কেন? কার মোবাইলে এত সাউন্ড আছে? ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সীমান্ত নাই, কিন্তু মিজোরামের আছে। কিসের আছে? মিজোরাম। এই কে সাউন্ড দিয়ে রাখছে গো? একটু রিফ্লেক্ট হয়, বন্ধ করো তো একটু দেখি। তাস্কিরা বাদে বাকিগুলো বন্ধ করো তো দেখি তো, তাস্কিরারই হচ্ছে নাকি? বন্ধ হয়েছে? আচ্ছা, তাস্কিরা শোনা যায়? একটু আওয়াজ দিও তুমি, তাহলেই হবে। জি ভাইয়া। আর কেউ যদি শুনতে না পাও একটু বলো ভাই। বুঝতে পারছো? জি ভাই শুনতে পাচ্ছে না ভাই। বাংলাদেশের সাথে দেখো, কোন রাজ্যের বাংলাদেশের সাথে সীমান্ত নেই? আমি আবার বলতেছি, বাংলাদেশের সাথে 5টি রাজ্যের সীমান্ত আছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। 2 হচ্ছে মেঘালয়, 3 নম্বর হচ্ছে আসাম, 4 নম্বর হচ্ছে বলতো ত্রিপুরা, 5 নম্বর হচ্ছে কি বলতো, কে পারবা? মিজোরাম। এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। 1 নম্বর পশ্চিমবঙ্গ, 2 নম্বর হচ্ছে আসাম, 3 নম্বর হচ্ছে কি বলতো ভাই, মেঘালয়, মেঘালয়। 4 নম্বর ত্রিপুরা, 5 নম্বর কি বললাম বলো? মিজোরাম। মিজোরাম। এখানে দেখো তো সবগুলোই আছে, আসাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, কিন্তু এখানে দেখো নাগাল্যান্ডের সাথে বাংলাদেশে নাই। এরপরে বাংলাদেশের উত্তরে অবস্থিত কি, কিছুক্ষণ আগেই বললাম, উত্তরে পশ্চিমবঙ্গ আছে, মেঘালয় আছে, আসাম আছে। তারও উত্তরে কি আছে? নেপাল আছে, ভুটান আছে, আর কি আছে? সিকিম। আর ভারতের আছে 3টা রাজ্য, কিছুক্ষণ আগেই বললাম এটা। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো বাংলাদেশের কোন জেলার নামে ভারতের একটি জেলা আছে ভাই? যখন দেশ ভাগ করা হয়, দিনাজপুর জেলা মাঝখান দিয়ে পড়ে। ওদের দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা আছে, আর আমাদের তো এখানে উত্তর দক্ষিণ নাই, দিনাজপুর জেলার নাম শুধু দিনাজপুর। আর ভারতের অংশে যেটা পড়ছে ওদেরকে আবার দিনাজপুর নাম আছে 2 ভাগে বিভক্ত, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তাই দেখো তো এই দিনাজপুর জেলার সাথে কি আছে, ভারতের জেলার কি নামের মিল আছে। তা ঢাকা বিভাগে কয়টা জেলা আছে? সর্বোচ্চ 13টা। 13টা কয়টা? 13টা। দ্বিতীয় দেখে আছে বলো তো? চট্টগ্রাম বিভাগ। কয়টা ছিল? 11টি। ঠিক আছে, তারপরে ছিল খুলনা, পড়ে নেবা। এখন রাজশাহী আর রংপুরে কিন্তু 8টি করে পড়ছে ভাগ করার পরে। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? আমি বললাম বৃহত্তর জেলা মানে তাদেরকে বলা হয়, কোনো জায়গায় শুনিছো বৃহত্তর? ওই মনে করো বৃহত্তর ওই নাটোর কোনোদিন শুনিছো? শুনিছো হচ্ছে বৃহত্তর রাজশাহী। বৃহত্তর কি শুনিছো? বৃহত্তর পাবনা হয়, কেননা স্বাধীনতার আগে জেলা ছিল 19টা। এই 19টি জেলাকে ভেঙে 64টি জেলায় করা হয়, যাতে প্রশাসন আরও মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, জনগণের সরকারি সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়। আরও দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য এই জেলাকে আবার উপজেলায় বিভক্ত করা হয়েছে, যেমন মোহনপুর, বাগমারা, বিভিন্ন ধরনের উপজেলা, তিতাস, কুমিল্লা। তাহলে এই যে স্বাধীনতার পূর্বে যে 19টা বড় বড় জেলা ছিল, ভেঙে কত করা হয়? 64। 19টা জেলাকে বলা হয় বৃহত্তর জেলা। কি জেলা? বৃহত্তর ঢাকা, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর ময়মনসিংহ। যেখানেই দেখবা বৃহত্তর জেলা আছে, বুঝবা স্বাধীনতার আগে এই জেলাটার অস্তিত্ব ছিল। বাংলাদেশের জেলার সংখ্যা তো আর মনে করো এই ক্লাস 1-এর পড়া হয়ে গেল 64টি। তিতাস উপজেলা, এই তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? তিতাস কিন্তু বিখ্যাত একটি উপজেলা। এই তিতাস উপজেলা আছে হচ্ছে কুমিল্লায়। ঠিক আছে, কুমিল্লায়। এগুলা পড়ে নেবা। পূর্ব নাম কি? এদিকে দেখো, মুন্সিগঞ্জের পূর্ব নাম হচ্ছে বিক্রমপুর, গাজীপুরে হচ্ছে ভাওয়াল, ময়মনসিংহ নাসিরাবাদ, রাজশাহী রামপুরা বোয়ালে। আগে বলতে হয় আমপুরে যাব, গ্রামের মানুষ বলতে পারে না তো, রামপুরা আমপুরে যাব। আগে আমরা ছোটবেলায় শুনতাম যে যেগুলা বৃদ্ধ লোক তারা বলে, দেখো রাজশাহী না বলে বলে আমপুরে যাব। যেগুলা বৃদ্ধ লোক আগে গ্রামে ছিল তারা বলতো আমপুরে গেছিলি। আমরা এখন ভাবি আমপুরে আবার কি, রামপুরে। আমরা তখন পরে বুঝলাম যে হ্যাঁ, আগের মানুষ এই রাজশাহীকে রামপুরা বলতো। আর কুষ্টিয়ার নাম হচ্ছে নদিয়া। এই নদিয়া জেলার অংশ ছিল কুষ্টিয়া। বাংলাদেশ যখন বিভক্ত হয়, এই নদিয়া জেলার যে অংশ বাংলাদেশের মধ্যে পড়ে নাম রাখা হয় কুষ্টিয়া। এখনো কিন্তু ভারতে এই নদিয়া জেলা আছে, এখনো আছে। কুষ্টিয়ার ওই পারে, বর্ডারের ওই পারে যে জেলা সেটাই নদিয়া। এই নদিয়া জেলাতেই কিন্তু আছে হচ্ছে সে আমাদের বিখ্যাত
পলাশির প্রান্তর, ভাগীরথী নদীর তীরে, যেখানে নবাব সিরাজদৌল্লা হেরে যায়, চক্রান্তর খপ্পরে পড়ে। যশোরকে নাম করা হয় খলিফাবাদ। এর পড়বায় যে বেশি যেগুলো আসে হচ্ছে এই বরিশাল। এই চন্দ্রদ্বীপ কাকে বলা হয়? বরিশাল। বুঝতে পারছো? চন্দ্রদ্বীপ কাকে বলা হয়? বরিশাল। এটা একটু ভালো করে মনে করবা, চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল, চন্দ্রদ্বীপ বরিশাল। 3-4 বার করে পড়বা, আর অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো, আজকে পড়া কম। তো জেলার অন্য নাম, ঢাকা শহরকে রিক্সার নগরী। খালি ঢাকা শহরে গেলে দেখবা খালি প্যাটেলের রিক্সা আর প্রাইভেট কার। চট্টগ্রাম হেলদি সিটি, বাণিজ্যিক সিটি। রাজশাহী হচ্ছে সিল্ক সিটি, গ্রিন সিটি। প্রচুর সিল্ক উৎপন্ন হয় এ রাজশাহী শহরে, দেখছো তো? সিল্কের শাড়ি খালি দেখবা, দামি দামি শাড়ি। এগুলা সাধারণ আমাদের কেনা সম্ভব নয়। 1 লাখ, 2 লাখ, 20,000, 30,000 করে দাম। প্রচুর সিল্ক উৎপাদন হয়, সিল্কের শাড়ি। এই যে সোপুরে যদি যাও রাজশাহী, এখানে দেখবা বড় বড় শোরুম আছে, সুন্দর সুন্দর সব শাড়ি। যেটা তোমার পছন্দ হবে দেখবা, পছন্দ হলে ওই সিল্কের শাড়ি দেখবা, হ্যাঁ, দামের প্রাইজে দেখবা 50,000 পার। আর যেগুলো একটু পছন্দ হবে না দেখবা 10-15,000 করে টাকা দাম। বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। আর পর্যটন রাজধানী তো জানো কক্সবাজার, সবাই তো এখন ঘুরতে যায় কক্সবাজারেই, সেন্ট মার্টিন, এই আর কি। একটু পড়ে নেবা। বাংলাদেশের সমুদ্র বিজয়, এই বাংলাদেশের সমুদ্র, এটা একটু ভালো করে পড়তে হবে। কার কার সাথে বিরোধ ছিল জানতে হবে। বাংলাদেশের সমুদ্রের এই অংশে এই পাশে ছিল ভারতের সঙ্গে বিরোধ, আর এই পাশে ছিল মায়ানমারের সঙ্গে বিরোধ। বুঝে গেছে? এখন এটা মনে করে সমুদ্র, বঙ্গোপসাগর। বাংলাদেশ দাবি করে যে আমরা এই জায়গায় পাবো, আর মায়ানমার দাবি করে না আমরা পাবো এই এই দিক দিয়ে। কারণ ভারতও দাবি করে কি না আমরা পাবো হচ্ছে, বাংলাদেশ দাবি করে এই লাইন দেয়, ভারত দাবি করে এই লাইন দেয়। এরকম অবস্থা হয়ে আছে। তো এর প্রেক্ষিতে সবার সম্মতিতে তখন বলা হয় আমরা তাহলে আন্তর্জাতিক আদালতে যাই, যা রায় দিবে সেটাই হবে। এই জন্য বাংলাদেশের সাথে 2টি সমুদ্র সীমা বিরোধ ছিল, এক ভারত এবং আরেকটা মায়ানমার। তো প্রথম যেটা কেস বাংলাদেশ করে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে মায়ানমারের কেসটা হয়, উভয়ের সম্মতিতে হয়। এটা যে কেসে আমরা যা হবে সেটা মেনে নেব। এই কেসটা করা হয় 2012 সালে 14 মার্চ। কোথায় করা হয়? জার্মানির হামবুর্গে। ওই কোর্টের নাম মনে রাখবা, সংক্ষেপে বলা হয় ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ইটলস সংক্ষেপে কি বলা হয়? ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এই মামলায় বাংলাদেশের দেখো রায় পায়। বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে দেখো প্রায় হচ্ছে 1 লক্ষ, যেটা বিরোধ ছিল সবার, 1,11,631 বর্গ কিলোমিটার। মানে বাংলাদেশ কোন দিক দিয়ে পাই জানো? এই যে মায়ানমার পাই এই অংশ, এই যে অংশটা বিরোধ ছিল, এই পাশ দিয়ে বাংলাদেশ এতটুকু পাই। মায়ানমারও কিন্তু কিছু পাই। বাংলাদেশ যেটা দাবি করেছিল বাংলাদেশ যে এই পুরাটা পায়, মায়ানমার দাবি করেছে এই পুরাটা পায়। আর যে আন্তর্জাতিক আদালত, এই যে ইটলস, এই বাংলাদেশকে এতটুকু অংশ বাংলাদেশকে দেয়, আর বাকি অংশ দেয় হচ্ছে মায়ানমারে। বাংলাদেশের ভাগে পড়ে 1,11,631 বর্গ কিলোমিটার। একটু ভালো করে পড়বা। এরপরে মায়ানমারের সাথে ঝামেলা, সেই ঝামেলা এখন আছে ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে যে মামলাটা করা হয় এটা হচ্ছে নেদারল্যান্ডের এই পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এখানে করা হয়। এটা করা হয় তার 2 বছর পরে, ঠিক মায়ানমারের সঙ্গে ছিল। বুঝে গেছে? মায়ানমারের সঙ্গে যে মামলা হয় সেই মামলার রায় হয় কিন্তু 2012 সালে। রায় হওয়ার পরে তার 2 বছর পরে ভারতের সম্মতিতেই মামলা করা হয়। এই যে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, স্থায়ী সালিসি আদালত বাংলায় বলা হয়। এই বিরোধের, এই যে দেখো বিরোধের যে বিরোধ ছিল, সেই বিরোধ ছিল কত নেই জানো? 25,602 বর্গ কিলোমিটার বিরোধ ছিল। তার মধ্যে বাংলাদেশ কিন্তু প্রায় 19,467, আর বাকিগুলো পায় ভারত। এই যে বিরোধ ছিল তার মধ্যে বাংলাদেশ পায় বেশি, অর্ধেক। এই যে এতটুকু বাংলাদেশ পাই, আর এই কিছু অংশ পায় ভারত। বাংলাদেশ কত পায়? 19,467। এই দুইটা যোগ করলে হয়, এই দুইটা যদি যোগ করি, যোগ করলে যোগফল দাঁড়ায় হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল অঞ্চল। এই জায়গায় থেকে প্রচুর প্রশ্ন হয় ভাই। এই জায়গায় থেকে তোমাকে একবারে হাফিজের মতন মুখস্থ করতে হবে, সবসময় এতটুকু পড়বা। এটা হচ্ছে
100% ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশের হচ্ছে কত অংশ মোট সমুদ্র জয়লাভ করে? 1,18,813। যদি বলে মায়ানমারের সাথে কত? 1,11,631। ভারতের সাথে 19,467। এই দুইটা যোগ দিলে মোট হবে 1,18,813। টেরিটোরিয়াল কি একটু আসতেছি দেখো। এই ভূখণ্ডগত বা রাজনৈতিক, এটা হচ্ছে টেরিটোরিয়াল বলা হয় ইংলিশে। এরা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইল কিন্তু বড়, প্রায় 2 কিলোমিটারের মতো। 1 নটিক্যাল মাইল সমান সমান প্রায়। এই সমুদ্রের রাজনৈতিক অধিকার, এর মধ্যে যদি কোনো জাহাজ প্রবেশ করে বাংলাদেশ আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারবে। এর মধ্যে সব কিছু সার্বভৌমত্ব চলবে, কোনো দেশের জাহাজ এই অনুমতি ছাড়া প্রবেশই করতে পারবে না এর মধ্যে। এটা বাংলাদেশের ভূখণ্ড ধরা হয়, এটাও মাটি, অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, এরপরে আসি দেখো একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড। এই অনেক সময় ইইজেড আসে পরীক্ষায়, যে বাংলাদেশের ইইজেড কত? এটা 200 নটিক্যাল মাইল। কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বুঝতে পারছো? একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল 200 নটিক্যাল মাইল। আর মহিষবান হচ্ছে বাংলাদেশের ধরা হয়, এদিকে দেখো মহিষবান হচ্ছে 354 নটিক্যাল মাইল। আবার একটা বলি, এই জায়গায় একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত? এই নটিক্যাল মাইল না থেকে 200 নটিক্যাল মাইলকে করলে হয় 300, বোঝা গেছে? 350 অনেক সময় কিলোমিটারে আসে। এখানে যেহেতু দেওয়া নাই, তোমরা একটু ভালো করে পড়বে। 3টা জিনিস দেওয়া আছে কিন্তু। মহিষবান মানে হচ্ছে যে সমুদ্রের এখানে ঢালু, হ্যাঁ, এই জায়গায় গভীরতা দেখেছে, এই ঢালু হওয়ার আগ পর্যন্ত এই যে বাংলাদেশের একটু বেশি ঢালু, এই যে এটা পাইছি আমরা হচ্ছে 354 নটিক্যাল মাইল। এই সমুদ্র অর্থনীতিকে বলা হয় হচ্ছে ব্লু ইকোনমি। সমুদ্রের থেকে যা কিছু আহরণ করবা, পানি থেকে শুরু করে শৈবাল, কোরাল, মাছ, যা কিছু সবই হবে ব্লু ইকোনমিকের অন্তর্গত। ব্লু ইকোনমি, নীল অর্থনীতি বলা হয় সমুদ্রকে, মনে থাকে যেন। কি অর্থনীতি? ব্লু। কি আসো? দেখ এখন জনসংখ্যা বাড়ছে, তাহলে সমুদ্রকে কি অর্থনীতি বলা হয় ভাই বলো তো? ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি। নীল অর্থনীতি, কথা খালি সুন্দর করে শুনবা, নীল অর্থনীতি। তাহলে আমরা দেখো সমুদ্র দেশ নিয়ে মায়ানমারের সাথে আমরা পেয়েছি 1 লক্ষ কত বলো তো ভাই? আবার আমি বলতেছি 1,11,631 বর্গ কিলোমিটার। অনেক পাইছি, এটা আর কি মনে রাখবা। এই আমি আবারও বলতেছি, মায়ানমারের সাথে যে আদালতে আমরা মামলা হয়, ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ দ্য, এই যে, আর ভারতের সাথে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, মনে রাখবা, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইটলস, এটা আছে জার্মানির হামবুর্গে। আর ভারতের সাথে যেটা হয় পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত। নেদারল্যান্ডের রাজধানী হেগ, না হেগ না, নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম মেবি, আর একটা শহরের নাম হেগ আর কি, ওখানে আন্তর্জাতিক আদালত আছে। এবার আমরা চলে যাই, এই যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত মাইল? আমি বললাম 12 নটিক্যাল মাইল। রাজনীতি মানে এটা বাংলাদেশের ভূখণ্ড ধরা হয়। কেউ যদি এর মধ্যে ঢুকা পড়ে অনুমতি ছাড়া অ্যারেস্ট করা যাবে। বাংলাদেশ নৌবাহিনী বা বাংলাদেশ কোস্ট মানে কোস্ট গার্ড অ্যারেস্ট করতে পারবে। আর টেরিটোরিয়াল সমুদ্র কত? টেরিটোরিয়াল মানে কি বলে তো বললাম 12। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত? 200 নটিক্যাল মাইল। এটা মনে রাখবা। বাংলাদেশের রাজধানী ঢাকা। এই এরশাদ চাচা আমাদের করে কি, এই বানানটা ঢাকা থেকে এই ডিএইচে কে ঢাকাতে রূপান্তর করে। প্রশ্ন হচ্ছে, একবার বিসিএসে আসছে বাংলাদেশের রাজধানী কি? উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ঢাকা, আর একটা কোনোটি না। বিভ্রান্তি হয়ে গেছে সবাই, কি রে ঢাকা ঢাকা কেন? তো যাই আসুক না কেন বাংলাদেশের রাজধানী ঢাকা। এখানে উত্তর, পশ্চিম, দক্ষিণ, উত্তর, আকাশ বাতাস লাগালে আর কোনো দাম নাই। এ পর্যন্ত বাংলাদেশ 5 বার বাংলার রাজধানী হয়, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এ পর্যন্ত 5 বার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়। প্রথম বাংলাদেশের রাজধানী হয় সুবা বাংলায় 1610। সুবাদার ইসলাম খান যখন, দেখো এই মুঘলরা যখন বাংলা দখল করতে পারে না, গড় দখল করছিল কিন্তু বাংলা দখল করতে পারেনি তখনও। এরপরে সুবাদার ইসলাম খান বাংলাদেশ দখল করে, বুঝা গেছে? বাংলা দখল করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই সুবা কি? সুবা বাংলা কি? সুবা হচ্ছে এদিকে দেখো, বাংলা, বিহার, উড়িষ্যা, বুঝা গেছে? বাংলা, বিহার কি বলতো?
উড়িষ্যা, একসঙ্গে বলা হতো সুবা বাংলা। তিনটা রাজ্য ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, আর এদিকে হচ্ছে তোমার এই আসাম। আসাম অন্য জায়গায় ছিল। এই তিনটাকে বলা হচ্ছে সুবা বাংলা। এর রাজধানী ছিল কিন্তু ঢাকা। প্রথম ইসলাম খান এটা কিন্তু স্থাপন করে। এরপরে 1660 সালে আবার সুবা বাংলার রাজধানী যে মীর জুমলা আবার ঢাকায় নিয়ে আসে। মাঝখানে ওই যে তোমার কোথায় যেন স্থাপন করা হয়েছিল এটা ভুলে গেলাম। এই যে মাঝখানে স্থাপন করা হয়েছিল মনে হয় ওই জায়গাটার নামই ভুলে গেলাম। রাজমহলে নিয়ে যাওয়া হয়েছিল মাঝখানে। এই ঢাকার এই রাজধানী আবার সুবা বাংলার রাজধানী রাজমহল বলে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে আবার আনা হয় হচ্ছে বাংলায়, ঢাকাতে 60 সালে। 1905 সালে পূর্বভঙ্গ হলো না, লর্ড কার্জন পূর্বভঙ্গ করলো, বঙ্গভঙ্গ। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের মানে নেয়নি, বলেছে চাষার দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, মানে আমার এক চাষাই রাখবে সারা জীবন, শয়তান আছে। এই জন্য আবার গান লেগেছে বাংলার মাটি বাংলার জল আমার সোনার বাংলা। যেটাই আমাদের বিরুদ্ধে লেগেছে সেটাই হয়ে গেছে আমার জাতীয় সঙ্গীত, যে সময় বাংলাদেশই হয়নি। কি আজব বিষয়। তারপরে কি, এটা তো যখন বঙ্গভঙ্গ রদই হয়ে গেল, কারণ এর চক্রান্তে ব্রিটিশ আর এভাবে রাখলো না। 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ হলো, ওই বঙ্গভঙ্গ রদ যখন হলো ব্রিটিশরা কি করলো জানো, কলকাতা থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে নিয়ে চলে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দিল্লি কত সালে ভারতবর্ষের রাজধানী হয়? 1911। বঙ্গভঙ্গ রদ হয় কত? 1911। এরপরে 1947 সাল পাকিস্তান আসলো না, পাকিস্তান দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নাহ, মুসলিমদের জন্য একটা এক বা একাধিক রাজ্য মেলা হবে একটা পাকিস্তান নামক রাষ্ট্র, আর হিন্দুদের জন্য হবে আলাদা। তখন এই যে পূর্ব পাকিস্তানের রাজধানী আবার হলো বাংলা। তারপরে স্বাধীনতার পরে তো এখন পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় আছে, এই 5 বার। এখন প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন আসে ভাই, তুমি যে হুম করে প্রশ্ন না দেখে অ্যান্সার মারা দিলা, প্রশ্ন আসে আবার কি করে জানো, এরাও চালাক আছে, যে স্বাধীনতার পূর্বে ঢাকা কয়বার রাজধানী ছিল বলো তো কামরুল? এই বলো, স্বাধীনতার পূর্বে ঢাকা বাংলাদেশের রাজধানী কয়বার ছিল? পারবা? নাই? এই পর্যন্ত ঢাকা, আমি আবার বলি ভালো করে শোনো, মোট 5 বার বাংলাদেশের। এই যে তোমার এখানে রিফ্লেক্ট হচ্ছে, তুমি কি হেডফোন যাচ্ছ নাকি কামরুল? জি ভাইয়া বলেন। কথা রিফ্লেক্ট হয় কেন? হেডফোন ইউজ করতে ভাই। তোমার হেডফোন খুবই দুর্বল, একবারে মনে করো কম দামি। কোথায় নিছো ওই 50 টাকা হেডফোন? এইদিকে দেখো। 50 টাকা 350 টাকা দাম। ওই জন্য কথা রিফ্লেক্ট হচ্ছে। এই প্রশ্ন হচ্ছে কেন, আমি বলি ঢাকা কিন্তু 5 বার, ভালো করে বুঝো, ঢাকা কিন্তু 5 বার এই পর্যন্ত রাজধানী হয়েছে। প্রশ্ন দেয় যারা প্রশ্ন করে, ওরাও চালাক আছে, যে ছেলেমেয়েরা মুখস্থ করে, তখন প্রশ্ন লাগায় কি জানো, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে ঢাকা কয়বার বাংলাদেশের রাজধানী ছিল? 4 বার। স্বাধীনতার পর তো 1971 সালের পর তো হয়ে আছে, যে লাস্টেরটা 1900। যদি বলে স্বাধীনতার পূর্বে কয়বার বাংলাদেশ, দেখো ঢাকা বাংলার রাজধানী ছিল, কয়বার হবে? 4 বার। আর যদি বলে মোট কয়বার? 5 বার। এই জিনিসটা একটু দেখবা, আগে কোশ্চেন ভালো করে পড়বা, তারপরে অ্যান্সার দিবা। মারে দেওয়ার পরে বলে ও ভুল। আমি আবার বলতেছি, এই পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী হয় 5 বার। যদি প্রশ্নতে আসে স্বাধীনতার পূর্বে ঢাকা কয়বার, তাই কামলান বন্ধ করো। হ্যাঁ, স্বাধীনতার পূর্বে মানে 1971 সালে পূর্বে ঢাকা কয়বার বাংলার রাজধানী ছিল? তখন হবে 4 বার। এই যে 1610, 1660, 1905, 1947। বুঝিছো প্রশ্ন? হ্যালো, এই আওয়াজ দাও, কি বুঝলা নাকি? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, এখান থেকে একটা পড়বো, এই যে হাতের যে নকশা প্রণয়ন করেন ইউসান খান, এটা তেমন ইম্পর্টেন্ট না। যেখান থেকে প্রশ্ন হবে এই দুইটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আমি জাতীয় প্রতীক আর বাংলাদেশের মনোগ্রাম একটু দেখাই।
বাংলাদেশের জাতীয় প্রতীক। একটু ভালো করে দেখো, ইমেজ দেখো, দেখতে পাইছো বাংলাদেশের জাতীয় প্রতীক? ভালো করে দেখবো একবারে, একটু ভালোটাই দেখাই, দেখা যায় ক্লিয়ার? কি দেখতে পাচ্ছ বলো তো? শাপলা ফুল। এই ভাসমান শাপলা, খালি শাপলা না, ভাসমান শাপলা, শাপলা ফুল এর উপরে যে পাটের একটা কড়ি, এখানে তিনটা পাট পাতা আছে, তিনটা পাট পাতার একটা কড়ি, মাঝখানে যেটা আছে, দুই পাশে আছে দুইটা করে ধানের শীষ, এবং দুই পাশে দুইটা করে মোট 4টি তারকা আছে। কয়টি তারকা? 4টি। 4টি করে তারকা। এটা পড়ালাম কি বলতো? জাতীয় প্রতীক। এটা কি জাতীয় প্রতীক? প্রতীক। তোমাদের পরীক্ষায় ঝামেলা বাদে জাতীয় প্রতীক আর বাংলাদেশের সিলমোহর বা রাষ্ট্রীয় মনোগ্রাম। এবার রাষ্ট্রীয় মনোগ্রাম দেখাই, দেখো একবার, দেখো মনোগ্রাম, বাংলাদেশ লিখে তাহলে হবে, চলে আসবে। একটু দেখো তো ভাই, মনোগ্রামটা একটু ভালো করে দেখো, দেখতে পাচ্ছ মনোগ্রাম? কি দেখছো? দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে কিন্তু নিচে, দুই পাশে দুইটা করে তারকা, মাঝখানে লাল বৃত্ত, লাল বৃত্তের মধ্যে মাঝখানে দেখো বাংলাদেশের মানচিত্র আছে, কি সবুজ হলুদ কালারের, কি কালারের? হলুদ। হ্যাঁ, একটু ভালো করে চলে আসি এদিকে, দেখো এটা কিন্তু বাংলাদেশের সিলমোহর বা রাষ্ট্রীয় মনোগ্রাম। এই যে প্রশ্ন হচ্ছে, দুইটা একটা কমন জিনিস আছে, এরো মোট তারকা হচ্ছে 4টা, এরো মোট তারকা কয়টা? 2 2 4টা, এটা কমন, বাকিগুলো কমন নাই। আর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রতীকে থাকে ভাসমান শাপলা, ভাসমান শাপলার উপর পাট পাতার একটা কড়ি, সেই পাট পাতার এই কড়িতে 3টা পত্র থাকে। কয়টা পাট পাতা আছে বলো তো? 3টা। এর পাশে দুইটা করে মোট 4টা তারকা। এর পাশে আছে, এটা হচ্ছে ধানের শীষ, দুইটা করে। কিসের শীষ? ধানের শীষ। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই জাতীয় প্রতীক কে করে? এটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা যেটা বললাম অত কম আসবে। কামরুল হাসান, কামরুলের নাম মনে করে রাখবা, ওই আমাদের পড়ার প্রতীক, জাতীয় প্রতীক কামরুল। ঠিক আছে? মানে ও আমাদের প্রাইভেটের প্রতীক। এই কামরুল হাসান আর কি জাতীয় প্রতীক মনে করো। এই যে নকশার দায়িত্ব দেন পুটা কামরুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দায়িত্ব দিয়েছিল। এখন কামরুল হাসান আরও শিল্পী, যেমন মোহাম্মদ ইদ্রিস সহ বেশ কয়েকজন এটা বাস্তবায়ন করেন। সে বাস্তবায়ন কি ছিল? ভাসমান শাপলা। এটা কে তৈরি করে ভাসমান শাপলা? এই পটুয়া কামরুল হাসানকে নিজেকে পটুয়া বলে পরিচয় দিত, যার নাম পটুয়া, বিভিন্ন জায়গায় উপনাম ছদ্মনাম লিখতো পটুয়া, এই পটুয়া বলে বিভিন্ন সাইন করতো, এই জন্য ওর নামের আগে হয়ে গেছে পটুয়া কামরুল হাসান। ঠিক আছে? এটাও কিন্তু একটা এমসিকিউ। কামরুল হাসান নিজেকে কি বলে পরিচয় দিত? পটুয়া। এই পটুয়া আবার নিজে তো একবার নকশা করবে না, এই তো প্রধান ওই নকশাকারের এক দায়িত্ব দেওয়া হয়েছিল। তৎকালীন আরো ভালো ভালো কয়েকজন শিল্পী না এই পুরো সিস্টেমটা দাঁড় করায়। তার মধ্যে কোনটা কে করেছে দেখো, ইদ্রিস করেছে ভাসমান শাপলা, শামসুল আলমের করা দুই পাশে ধানের শীষ, বেষ্টিত পাট পাতা ও 4টি তারকা। তাহলে এই যে পাট পাতার 4টি তারকা, এই ধানের শীষ কে করে? এটা শামসুল আলম। তাই ইদ্রিস করে খালি ভাসমান শাপলা, ইদ্রিস শুধু ভাসমান শাপলা, আর এই শামসুল আলম করে দুই পাশে দুইটা ধানের শীষ, আর কি বলতো এই পাট পাতা আর এই যে তারকা নাই, বাকিগুলো করে ইদ্রিস। 4টি তারকা। এটা গেল। আর প্রশ্ন হচ্ছে ভাইরা কিন্তু জাতীয় প্রতীক মনে রাখতে হবে, রাষ্ট্রীয় মনোগ্রাম কে ডিজাইন করে? এএন সাহা। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে তোমাদের। রাষ্ট্রীয় সিলমোহর বা রাষ্ট্রীয় মনোগ্রাম করে এএন সাহা। তখন তুমি পরীক্ষা দিতে দেয়, তোমার কাছে ঝামেলা বাঁধবে কি জানো? চান্স কেন হয় না, ক নম্বরেই থাকবে কামরুল হাসান, খ নম্বরে এএন সাহা, কারণ এই দুটা কাছাকাছি জিনিস পড়া, তখন ছেলেমেয়ে কনফিউজ।
অ্যান্সারটা হবে কি? এটা কি কামরুল হাসান ছিল না এন সাহা? আর কোনটাই বা জাতীয় প্রতীক ছিল আর কোনটাই বাংলাদেশের সিলমোহর ছিল বা রাষ্ট্রীয় মনোগ্রাম ছিল? এই ঝামেলার জন্য ছেলেপেলের চান্স হয় না, এটা ক্লিয়ার হতে হবে। আবার বলি, জাতীয় প্রতীক ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় প্রতীক মনে রাখবা কামরুল কামরুল কামরুল। আর এন শাহ রাষ্ট্রীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম এন শাহ। এই আমি আবার বলছি ভাই, দুই জায়গায় কমন তারকা, এখানেও চারটে এখানেও চারটে। আর এখানে শুধু বাংলাদেশ গণপ্রজাতি বাংলাদেশ উপরে, আর দুই পাশে দুটা করে তারকা, নিচে সরকার, মাঝখানে বৃত্তটা কি বৃত্ত বলতো? লাল বৃত্ত না? এই এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ সাদা কালো পড়াচ্ছি, তাই আবার আমি বলতেছি যে লাল বৃত্ত, লাল বৃত্তের মাঝখানে কি হলুদ কালারের কি বলতো? বাংলাদেশ। এটা রাষ্ট্রীয় মনোগ্রাম, মনে থাকা যান। রাষ্ট্রীয় মনোগ্রাম কে করে বলতো? ডিজাইন কে করে? এন সাহা, এন সাহা। বাংলাদেশের পতাকা আসি, বাংলাদেশের পতাকা তো জানো 1972 সালে 12ই জানুয়ারি বাংলাদেশের পতাকা। এই যখন প্রথম মানচিত্র 2 মার্চ সেই সময় ডাকসুর ভিপি 2 মার্চ 1971 সালে আসম আব্দুর রব ঢাকার বটতলা কলাভবনের সামনে বটতলা যখন উত্তোলন করে, সেই সময় কিন্তু ভাই জাতীয় পতাকা ছিল যে এরকম, এটা ছিল সবুজ, সবুজের মধ্যে এটা ছিল লাল, লালের মধ্যে আবার বাংলাদেশ হচ্ছে হলুদ। এটা দাগানো আসলে অসুবিধা একটা, সবসময় তৈরি করা ঝামেলা। এই জন্য বাংলাদেশ স্বাধীনতার পরে মানচিত্র তুলে দেয়, শুধু রাখছে কি বলতো? এই সবুজের মধ্যে লাল, সে তো উঠবেই চিরকাল, সবুজের বুকে লাল, সে তো উঠবেই চিরকাল। বর্তমানে এটা হয়েছে, আগে কিন্তু যখন প্রথম মানচিত্র করা হয় দেখো এই লালের মধ্যে মানচিত্র ছিল, হলুদ কালারের বাংলাদেশ, এটা বাদ দেওয়া হয়। দিয়া কি করা হয় 1972 সালে 12ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকা হতে মানচিত্র সরিয়ে ফেলা হয়। এই বর্তমান রূপটি এখনো তো আমরা ব্যবহার করি, পরিচিত আছে। এখন প্রশ্ন হচ্ছে আসে কি পরীক্ষায়? এই দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আসে 5:6। কত ইস্টু 6? 10:6। ঠিক আছে, কিন্তু দেখবা পরীক্ষা দিতে যা দেখবা 10 নাই, এরকম আছে 5:3। তখন তোমার মাথা হ্যাং যে ভাই আমি তো সারা জীবন মুখস্থ করে আসলাম বই থেকে 10:6, 10 তো অপশানেই নাই, 5:3। ভাই অনুপাতকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করো, দুই পাশে 2 দ্বারা ভাগ করো, অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। এখন দেখলে এগুলো অপশানে নাই, 10কে 3 দ্বারা গুণ করেছে। মনে করো বুদ্ধি খাটাতে হবে, 10কে 3 দ্বারা গুণ করলে 30 হবে, তাহলে 6কেও 3 দ্বারা গুণ করতে তাহলে কত হবে? 3 6 কত? 18। এটাও রাইট, কিন্তু এই 10কে 3 দ্বারা গুণ করলে 6কেও কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা। এই যে সালে আবার আসছে এরকম 5:3, অনেক জায়গায় অনেক সালে আসছে। তুমি পড়ে গেলে দৈর্ঘ্য 10 আর প্রস্থ হবে 6, কারণ অনুপাতের নিয়ম হচ্ছে তুমি ভাগ করো, দুইটা সংখ্যাকে একই দ্বারা ভাগ করলে অনুপাতের চেঞ্জ হয় না। তাহলে আরেকটা অ্যান্সার কি হতে পারে বলো তো? 10:6 না পায়, অপশানে কি থাকতে পারে? 5:3, 5:3। মনে রাখবা, এই যে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যালথেম, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে জিজ্ঞেস করে না, কিছু করে না, সে নিজেই ঘোষণা করছে এটাই জাতীয় সঙ্গীত, এটাই জাতীয় সঙ্গীত, এটাই জাতীয় সঙ্গীত। এখন আমাদের দেশের প্রায় 70-80% মানুষ বলেছে এটা চলবে না, চলবে না, চলবে না। আর এদিকে শাহবাগী এবং চেতনাবাদীরা লাগছে এটা ছাড়া বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। আর বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ, এই অন্তর্বর্তীকালীন সরকার। কি করা হবে? লাস্টে ডিসিশন নিল, যেটা নিয়ে বিতর্ক আছে ওটা যে হাত দেবো না, কারণ আমরা তো নির্বাচিত সরকার না, আমরা মধ্যবর্তী বিপ্লবী সরকার। কারণ এই যে 10 লাইন পড়ানো হয় ভাই, এই প্রথম, বাকি নিচের অংশ হচ্ছে তুমি দেখবা পড়তে পারবে না। এটা শুধু ইয়েদের নিয়ে লেখা, ওদের দেবদেবীকে নিয়ে লেখা, মা। এটা বাংলাদেশের কোনো নামই নাই জাতীয় সঙ্গীতে, বিশ্বের এমন কোনো জাতীয় সঙ্গীত নাই। জাতীয় সঙ্গীতগুলো হয় সব বিপ্লবী, যাতে শুনলে মানুষের মনের মধ্যে রক্ত টকবক করে, দেশের জন্য ভালোবাসা, মনে হবে এখনই যুদ্ধে চলে যাবে। আর বাংলাদেশের একমাত্র এটা খালি নর্মাল, খালি বাংলাদেশের এই প্রকৃতির প্রশংসা আর কি। এখন দেখা যাক থাকে কি না। তাহলে দেখো এই জাতীয় সঙ্গীত আমি বারবার বলেছি, দেখো ভাই এই এই যে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের মানুষকে একটুও ভালোবাসে না, এই চাষার চোখে থাকে। জমিদার ছিল পূর্ববঙ্গে, তিনটা জমিদারি ছিল।
এখন তো পূর্ববঙ্গের মানুষ যদি শিক্ষিত হয় আর কি আর জমিদারি থাকবে ওভাবে? চাষার ছেলে শিক্ষিত হয়ে যাবে, না। এত বাড়াবাতে চাই উক্তি করেছিল। এখন ইংরেজদের তো এই যে বঙ্গভঙ্গ থাকতে দিলই না, ইংরেজরা ঘোষণা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেবো। তখন বললো চাষার ভূষার দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? ওরা চাষার ছেলে চাষা হবে, হাল চাষ করবে। ওরা আবার শিক্ষিত হবে কেন? শিক্ষিত হবো খালি আমরা, আর খালি শোষণ করব। এই জন্য লেগেছিল, দেখো আমাদের বিরুদ্ধে গান লেগেছে 1905 সালে, আর আমরা এরই বানায় ফেলেছি জাতীয় সঙ্গীত। হাই রে হতভাগা! তাও আবার সুর চুরি করেছে। গগন হরাকর নামে একটা বাউল ছিল, গগন হরকর। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে ওই সুর চুরি করে আবার এই জাতীয় সঙ্গীত লিখছে। খালি সুরের মধ্যে সুরের উপর বাট পার। তাহলে 25 চরণের মধ্যে দেখো বাংলাদেশে গাওয়া হয় কয় চরণ? এটা আসে পরীক্ষা 10 চরণ। আর প্রথম 4 চরণ হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো হয়। যখন দেখো না আমার সোনার বাংলা পপ পপ করে বাজাই, ওই 4 লাইন বাজানো হয়। ঠিক আছে? এখন রণসঙ্গীত কি রয়? রণসঙ্গীত মানে হচ্ছে সেনাবাহিনীরে বাজাই। ওই যে যখন ইয়া করে না, প্যারট করে মার্চ, চল 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 উদ্যোগ গগনে বাজা বাজা লড়ে, হচ্ছে রণসঙ্গীত। কাজী নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে। সন্ধ্যা কাব্যগ্রন্থ দেখবা, সন্ধ্যা কাব্যগ্রন্থ মোবাইলে যদি ইনস্টল দাও, এই কাব্যগ্রন্থের যে কয়টা কবিতা আছে তার মধ্যে এই একটা হচ্ছে চল 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 উদ্যোগ গগনে বাজে মদন। ক্রীড়া সঙ্গীত, এই ক্রীড়া সঙ্গীত দেখবো বাংলার দুরন্ত সন্তান আমরা দুর্বম দুর্জয়, ক্রীড়া জগতের শীর্ষে রাখবো মোদের শিষ্যের পরিচয়। আর জাতীয় ফুল তো জানো শাপলা, যদিও ডোবা টোবাতে হারিয়ে যাচ্ছে, এখন আর দেখা যাচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম সব জায়গায় খালি ফুটে থাকতো। এখন সব জায়গায় মাছ চাষ শুরু করেছে। আতি নেতা, পাতি নেতা, চটি নেতা, ঝাড়ু নেতা, বাড়ু নেতা, বুঝে স্যান্ডেল নেতা, বুঝে গেছে। এই নেতার অত্যাচার বেশি, কোনো জায়গায় কিছু আর ফাঁকা হয়নি। সব নেতায় ভর্তি, যে যা পাচ্ছে লুটপাট করে দেশ খায় নেয়। এখন সব বাজার করে মাছ চাষ করতেছে, যারা যা পাবে তার। এখন শাপলা ফুল আর তেমন দেখা যায় না, বর্ষাকালে তাও কম। এগুলো সব পড়ে নেবা। জাতীয় মাছ ইলিশ, ইলিশ মাছ হলো গরি। এই কামরুল বন্ধ করো, কি ভেজাল লাগাইছো, ওই হেডফোন ফেলে দিও। এই জাতীয় মাছ যদিও ইলিশ গরিবেরা 10 বছরেও দেখতে পায় না। অনেক আছে যারা ভারতবর্ষ সারা বছর খায়, হ্যাঁ হ্যাঁ আমার বাংলাদেশের মানুষকে দেখতে পাই না। আর হ্যাঁ, ভারতবর্ষে ভারত সারা 500 টাকা কেজি খায়, উপহার পাঠায় আমাদের শায়েক, বছর শেখ হাসিনা। বুঝে গেছে। কি বলবো, আর বাংলাদেশের মানুষ খায় 1500 টাকা কেজি, তাও দেখতে পায় না। তুমি কল্পনা করতে পারবে না যে বাংলাদেশের শিশু যারা গ্রামের 60% শিশু চিনেই না কোনটা ইলিশ মাছ, বললে বলতেই পারবে না। কি একটা হতভাগা জাতি আমরা, আমরাই পাই না আর খাই হচ্ছে ভারত। দুঃখের বিষয়। এবার বন্ধ করে দিছে, 3000 টাকা কেজি উঠছে, 5000 কেজি উঠছে আজ ভারতে। সংবাদ আজকে দেখলাম পত্রিকায়। এবার কত খাবি খা। এবার বলবে দাদা খেয়ে এসেছেন তো, না যে খাবেন। আর কি বুঝতে পারছো? এবার আর উপায় নাই। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় এই প্রতীকের ডিজাইনার কে? কামরুল, কামরুল, হ্যাঁ, বুঝা গেছে। আর মনোগ্রাম বলে মনোগ্রাম এন সাহা। কামরুল হল বলে প্রতীক, কোন সে প্রতীক? কামরুল। রাষ্ট্রীয় প্রতীক। মনে রাখবা কোন সে প্রতীক? কামরুল। উনি প্রতীক একটা, পড়ালেখার প্রতীক। সত্যি কথা, আমাদের প্রাইভেটের প্রতীক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে ভাই, এটা চোখ বন্ধ করে মনোগ্রাম হলেও 4টা তারকা, বুঝা গেছে। কি হলেও 4টা তারকা বলো, এই রাষ্ট্রীয় প্রতীক হলেও 4টা তারকা, এটা কমন। এটা কোনো কনফিউজ হওয়ার দরকারই নাই। 30তম বিশেষে আসছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টা তারকা আছে? মনোগ্রামে 4টা, জাতীয় প্রতীকেও কয়টা? 4টা। চারটে। এই বাংলাদেশের এটা ভালো করে পড়বা। জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। 17 জানুয়ারি 1972, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। আবার আমি বলতেছি 17 জানুয়ারি 1972। এই 17 জানুয়ারি 1972 আগে কি কি ছিল বলতো জাতীয় পতাকায়?
এই সবুজ, সবুজের মধ্যে লাল, লালের মধ্যে আবার হলুদ বাংলাদেশের মানচিত্র ছিল। এই 17 জানুয়ারি থেকে খালি কি করা হয়, হলুদ মানচিত্রটা বাদ দেওয়া হয়, খালি রাখা হয় কি সবুজ, সবুজের মাঝখানে কি বলতো লাল। দেখছো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল নকশাকার কে ছিল বলতো? জাতীয় পতাকা কামরুল কামরুল আব্দুল হাসান। হয়েছে। কাকে কাকে নিয়ে করেছিল? দুইজনকে নিয়ে করেছিল। একজন করেছে ভাসমান ইদ্রিস শাপলা, আর- ইদ্রিস করেছে ভাসমান শাপলা, আর একটা কে ছিল বলো? এ বলতে বলতে ভুলে যাও। এই তোমাদের এরাই তো আগে মনে করাই তো, এই যে মনে করো, দেখা যায় আমি আর বলে দিচ্ছি না, এই যে মনে করো। এই আমি কিন্তু ধরবো, সবাক ধরবো, দাঁড়াও আমি এটা মিশে দিয়ে সবাক ধরতেছি। কাক ধরবো সে কব বলবা। মূল দায়িত্ব দেওয়া হয় কামরুল হাসানকে, আর ইদ্রিস করে ভাসমান শাপলার। বাকি যেগুলো আছে এই যে ধানের শীষ, দুটো তারকা, 4টে তারকার পর এই পাট পাতা শামসুল আলম, শামসুল আলম, শামসুল আলম, কি আলম, শামসুল আলম। এই এবার বলো তো, রাহুল বলো। ভাই বলেন। এ জাতীয় পতাকা ডিজাইন করে মূলকে? কামরুল হাসান। হ্যাঁ, এবার ধরি হচ্ছে আমাদের এই রিয়া, আসো রিয়া বলো। এই তো জিজ্ঞাসা করছি, ওই অনলাইনে আর নাই, তাহলে কি হইলো? আমায় ধরেন, আমায় ধরেন। ধরবো, ধরলে যে অনলাইন থেকে সব পালাচ্ছে। এই তাস্কিরা বলো, তাহলে ধানের শীষ কে করে বলো? দুই পাশে দুইটা। শামসুল আলম। এই রিয়া বলো তো, এই জাতীয় প্রতীকের এই পাট পাতা কে করে? পাট পাতা কই? রিয়া কই? রিয়া আসো না, দাওয়াত দিব? কই আবার গেল? রিয়া কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলেন, নেট সমস্যা হচ্ছে। এই জাতীয় পতাকা যে বাংলাদেশের জাতীয় প্রতীক আছে, তার এই যে পাট পাতা উপরে যে আছে 3টা পত্র বিশিষ্ট, এই পাট পাতা কে করে? ডিজাইনটা কে করে? পারবে না তো? হ্যাঁ শামসুল। শামসুল আলম, হ্যাঁ মনে থাকে জানো। আবার আমি ধরতেছি, একটু পরে দাঁড়াও, সবাইকে লাস্টে পড়ার শেষে সবাইকে ধরতেছি। আমি বলতেছি এটা ঠুটস্থ মুখস্থ করে ভালো। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? লাস্ট আমি ধরবো 17 জানুয়ারি 1972। 5বার করে পড়বা মনে মনে, অন্তত 5বার করে পড়বা। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। 17 জানুয়ারি 1972। চলে গেলাম। এই যে দেখছো, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। হ্যাঁ এটা ভালো, এটা যদি আসে পারবা। 10:6। এখন প্রশ্ন হচ্ছে উপরেরটা দেখো, এই যে 15 নম্বর প্রশ্ন দেখছো, প্রাথমিক বিদ্যালয়, সহকারী বিদ্যালয়, টিচার নিয়োগে আসছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। অপশানে 10 আর 6 নাই। কেমন জানি শব্দ হচ্ছে। 10 আর 6 নাই কো? এই যার শব্দ হচ্ছে বন্ধ করে তো ভাই সবগুলা। এই 15 আর 16 এমসিকিউ এর দিকে তাকাও। এই 15 আর 16 এটা আসছে 11তম বিসিএস এবং 32তম বিসিএস। বিসিএস আসছে দুইবার। যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, এটা আসলে পারবা সবাই। 10:6 মানে 10:6। কিন্তু প্রশ্ন হচ্ছে এদিকে দেখো, প্রাইমারি সহকারী শিক্ষক যেটা নিয়োগ হয়, সেই জায়গায় দেখো এই অপশানই নাই 10:6। কি বললাম ভাই বলো তো? তখন তোমাদের শিখা দিলাম 10:6 যদি না থাকে, এই 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, তখন 5:3 হবে। কোথায় ঝামেলা হবে তোমাদের কিন্তু ধরাই দিচ্ছি। এবং আর একটা মজার বিষয় হচ্ছে, এই জিনিসটা পড়তে হবে। এই যে আমরা এখানে দেখি এই সবুজের মাঝে যে এই বাম সাইডের দিকে কিন্তু একটু বৃত্তটা কিন্তু বাম সাইডের দিকে থাকে। কেন বাম সাইডের দিকে থাকে বলো তো? তোমার হার্ট কোন দিক থাকে? হার্ট ডান দিকে না বাম দিকে? একটু শরীরে একটু বাম দিকে থাকে। এটা বোঝানো হয়েছে তোমার এই যে রক্তে, হাড়ের মধ্যে গুলি লাগছে, গুলিতে রক্তে সবুজ বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে।
তো বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল দেখো বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 5/1 ভাই। আর ব্যাসার্ধ যা হবে 5/1, এরকম যদি আমি 5টা নিই, যে দৈর্ঘ্য হবে তার এই ব্যাসার্ধ হবে 5/1। মনে থাকে যেন কয় ভাগের 1 ভাগ? 5/1। এই 18 নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রশ্নটা শোনো, দৈর্ঘ্য প্রস্থ এবং বৃত্তের মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3টে একসাথে বলেছে। তাহলে হবে কি দেখো, দৈর্ঘ্য যদি হয় 5, তাহলে আমরা জানি প্রস্থ কত হবে 3। কি বলেই পড়ালাম, দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ কত হবে 1 না, 5/1। তাহলে কোনটা সঠিক? হ্যাঁ 5:3:1। আচ্ছা, আর আমাদের পড়া নাই, পড়া কিন্তু শেষ। লাস্টে একটু ছিল, এটা হচ্ছে জাতীয় পুরস্কার, এটা দিয়ে আজকে শেষ। এই জাতীয় পুরস্কার দেখো, বাংলাদেশের বীরত্বসূচক খেতাব হচ্ছে স্বাধীনতা পুরস্কার, 21 পদক, বাংলা সাহিত্য পুরস্কার, বাংলা শিশু একাডেমি, এই অসংখ্য পুরস্কার আছে, জাতীয় ক্রীড়া পুরস্কার। স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার। এখন প্রশ্ন হচ্ছে ভাই বেসামরিক কি? আর্মিকে বাদ দাও, আর্মি, নৌবাহিনী আর বিমান বাহিনী বাদ দিলে যা থাকে সবই হচ্ছে বেসামরিক, ওদের আলাদা পুরস্কার দেওয়া হয়। আর্মি মানে সেনাবাহিনী, নৌবাহিনী আর হচ্ছে বিমান বাহিনী বাদ দিলে যা কিছু থাকে সবই বেসামরিক। এই বেসামরিকের মধ্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। ঠিক আছে, জি তাহলে একটু ভাইয়া। পড়ে নেবা। এই যে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। কি পুরস্কার? স্বাধীনতা। এখন ধরি আমি, ঠিক আছে? এই ধরা শুরু করলাম, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, দাঁড়াও। স্ক্রিন কি এখনো দেখা যায়? না ভাইয়া। আচ্ছা, যাকে ধরবো বলবা, না পারলে খবর আছে, মনে রাখবো। কে কে আছে একটু দেখি। আসা হচ্ছে আমাদের 4 জন। কামরুল ভাই বলো দিনি, অন করো দিনি। এই তোমাদের রিসেন্ট ইস্যু, আমি আবার বলতেছি, জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু খুব হইচই চলতেছে চারিদিকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আবার এমন জিনিস যেটা না বেশি হইচই চলে সেটা খালি প্রশ্ন ফেলে। এই আমার সোনার বাংলা ভাই কত সালে গৃহীত হয়, কত হয়, কয় লাইন পড়া হয়, ঠোঁটস্থ মুখস্থ করবা। আমার মনে হয় কেন জানি একটা প্রশ্ন এখান থেকে হবে এবার। বলো, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয়? 2 মার্চ 1971, 3 মার্চ 1971, 26 মার্চ 1971, 17 এপ্রিল 1971। পারবা কেউ? এই যে আমার সোনার বাংলা গানটি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা কত সালে করা হয়েছিল, কত তারিখে? তোমাদের আমি একটু মুখস্থ করাই দিই, হ্যাঁ। এই পতাকা কত তারিখে উত্তোলন করা হয়েছিল বলো তো? 2 মার্চ 1971। তারপরে দিনেই 3 মার্চ, তারপরে দিনেই 3 মার্চ আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। মনে থাকবে? প্রথমে আমরা পতাকা টাঙ্গাইছি 2 মার্চ 1971, তারপরে দিন কয় মার্চ হবে? 3 মার্চ 1971 হচ্ছে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। মনে থাকে জানো ভাই, 2 মার্চ জাতীয় পতাকা, 3 মার্চ জাতীয় সঙ্গীত, এমনি মনে হবে। এখন প্রশ্ন যদি করি ভাই, আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ কি জন্য লিখছিল বলো তো? বঙ্গভঙ্গের সময়, তাই না? আন্দোলনে। কারণ ওরা সারা জীবন কি থাকবে, জমিদার থাকবে আর আমাদের প্রজা বানায় রাখবে, আর সেটাই জাতীয় সঙ্গীত হয়ে গেল। তাই রে দুঃখ, এটা সরাই ভালো। এবার আসি, এই বলো তো, আমাদের শিমু আছো? না ভাইয়া। নাই, পালাছে। কামরুল, তাসকিরা, ও, আমি আর ফয়সাল। এই বলো, তাসকিরা বলো দিনি। তাসকিরা আছো? জি ভাইয়া বলেন। বলো।
বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। যাক, থ্যাংক ইউ। এই কামরুল আসো। এই যে শর্ট শর্ট শুরু করে দিল তুমি খুললার। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বলো? এই জাতীয় পতাকা কে ডিজাইন করেছে? হ্যাঁ কি? এই কথা শোনা যায় না, তোমার হেডফোন খোলো। এই হেডফোনটা খুলবো। 2 নম্বর হেডফোন কিনো, কোথায় থেকে আন্দাজি? সব নকল জিনিস তোমার কাছে। কামরুল কই বলো? হ্যাঁ বলো বলো বলো।